সকাল সকাল সুগা জিয়ন বাড়িতে হাজির। তাড়াতাড়ি করে ঘড়ির টাইম দেখে, না এখন সকাল 9টা প্রায়। তের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। তেকে আজ স্কুলে ড্রপ করার জন্য এতটা তাড়াহুড়া করে জিয়ন বাড়িতে আসা তার। সকালে নাস্তাটাও তের সাথে করতে চায়। গতকাল তেকে নিয়ে ঘুরে এতটা বুঝতে পেরেছে যে তের চোখে মুখে নিজের জন্য ভয়টা কমে আসতে দেখেছে সে। তাই তের সাথে নিজের মেলামেশাটা আরেকটু বাড়িয়ে দিতে চায় সুগা। কোনরূপ দূরত্ব রাখতে চায় না নিজেদের মাঝে। এতে যদি তে সুগাকে একটু বুঝতে পারে। নানুমণি, এক গ্লাস পানি দাও তো আমাকে। জিন চমকে ওঠে, দ্রুত তাকায় পেছনে। সুগাকে সোফায় বসে থাকতে দেখে পানি নিয়ে এসে তাড়াতাড়ি করে বলে, আমার কুকির খবর পেয়েছিস? না নানুমণি, জাংকুক না সব অব্দি আমরা কেউ চাইলে ওকে খুঁজে পাওয়া অসম্ভব। জাংকুক নিজের ইচ্ছাতেই লুকায়িত, তাই আমাদের জাংকুকের জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নাই। রোজ রোজ কান্না করে নিজের অসুস্থতা বাড়ানো সেটা কোনো সমস্যার সমাধান না। নিজেকে একটু শক্ত করো। আয় নাস্তা করতে আয়। সুগা দীর্ঘশ্বাস ফেলে বলে, বাকিরা কোথায়? সুগার পেটে খাবার তুলে দিতে দিতে জিন বলে, তো নানা ভাই সকাল সকাল বেরিয়ে পড়ছে। আর তে নিজের রুমে আসো হয়তো। বাকি কথাগুলো বলার আগে দৌড়ে হাজির হইতে গায়ে স্কুল ড্রেস জড়ানো ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসে দাদুকে বলে, দাদু রাতের লোকটা কে ছিল? তের কথায় চমকে ওঠে জিন। কিসের লোক? রাতের লোকটা ছিল না তুমি? রাতের লোক আবার কে? সেটা তুমি বলবে দাদু। মানে কিসের লোক, কিসের অন্ধকার? আর তুই বা কোথায় গেছিস রাতে? দূর, আমি কোথায় যাব? আমি কোথাও যাইনি। দেখেছি যে আমার রুমের বারান্দা থেকে দাঁড়িয়ে দেখছি। সুগা হাতের ইশারায় জিনকে থামতে বলে। সুগা সম্পূর্ণ বিষয়টি বোঝার চেষ্টা করে বলে, আমরা দেখিনি কিছু, তুমি বললে কিন্তু আমরাও এখন দেখতে পারি। কি বলবে আমাদের? রাতে কি দেখলে তুমি বলো তো? সুগার কথায় তে চমকে। এতক্ষণ সুগাকে সে খেয়ালি করে নাই। হুটহাট খাওয়ার একে মুহূর্তে গুটিয়ে বসে পড়ে তে। সুগা বুঝতে পেরে বলে, ভয় নয়, ভয় পেলে তোমার প্রশ্নের উত্তর কিভাবে পাবে তুমি? এখন বলো, রাতে কি দেখেছিলে? রাতে গাড়ি নিয়ে একটা লোক বাগানের মধ্যে থাকা বাংলোতে ঢুকতে দেখেছিলাম আমি, কিন্তু অন্ধকার থাকায় লোকটার চেহারা দেখতে পারিনি। তের কথায় মুহূর্তে চমকে ওঠে জিন ও সুগা। বাগানের বাংলোটি তো জাংকুকের নিজের। সে বাংলো চাবি কারো কাছে নাই, এমনকি নামজনের কাছেও না জাংকুক ছাড়া। সে বাংলোতে কাউকে প্রবেশ করতে দেখা মানে জাংকুক ফিরে এসেছে বাংলাদেশে রাতে। তাহলে বিষয়টি ভাবলো জিন। সত্যি বলছিস তুই? রাতে তুই কাউকে দেখেছিস ওই বাংলোতে ঢুকতে? তাড়াতাড়ি করে সুগা ডাইনিং টেবিল ছেড়ে দৌড়ে যায় বাগানের উদ্দেশ্যে। জিনও নিজের কথা সম্পূর্ণ না করে দৌড় দেয় সুগার পেছনে পেছনে। মনে মনে একটা দোয়াই করতে থাকে, তের কথাটা যেন সত্যি হয়। জাংকুককে যেন বাগানে সে বাংলোতে পায়। কিন্তু বাংলোর সামনে গিয়ে দেখে বাংলোটি আগে নেয় লক করা বাহির থেকে। আশেপাশে কোনো গাড়ি চিহ্নও নেই। সুগা লক করা বাংলোটি ভালোভাবে দেখে নিয়ে ঘুরে তাকায় জিনের দিকে। রাতের অন্ধকার লোকটি তের মনের ভুল ভেবে দীর্ঘশ্বাস ফেলে সুগা। জিন হতাশ হয়। তের মনের ভুল ভেবে তারা আবার চলে যায়। 5 মিনিটের রাস্তা টানা 20 মিনিট নিয়ে ড্রাইভ করতেছে সুগা। দৃষ্টি বারবার ড্রাইভ করার ভিতরে তের দিকে তাকিয়ে থাকে। তে জড়সড় হয়ে চুপ করে বসে আছে সুগার পাশে সিটে। ঠিকঠাক গাড়ি চলতে না দেখে বারবার তাকিয়ে থাকে সুগার দিকে, কি তারপরও জোর গলায় বলতে পারছে না গাড়িটা দ্রুত চালাতে। তের আর চোখে তাকানোতে বারবার কয়েকবার চোখোচোখি হয় দুজনের। এতে সুগা হাসলেও তে অপরাধী ন্যায় মতো বসে আছে। সুগা ইচ্ছাকৃতভাবে তেকে একটু সময় দিচ্ছে দুজনের সম্পর্কটা সহজ করার জন্য। গাড়িতে চুপচাপ বসে আছে তেকে চুপচাপ বসে থাকতে দেখে নীরবতা ভেঙে সুগা বলে, পরীক্ষার প্রিপারেশন কেমন হচ্ছে তোমার? ভালো। তোমার পরীক্ষার কতদিন বাকি যেন? জি 27 দিন। তো স্কুল থেকে বিদায় হচ্ছে কবে শুনি? সামনে 8 তারিখ। তার মানে আর 3 দিন বাকি আছে তোমার বিদায়ের। তের কথায় খুশিতে চকচক করে ওঠে সুগার। তের স্কুলের গণ্ডি পার হয়ে যাবে। স্কুল থেকে ঠিকঠাক বিদায় নিতে পারলেই সুগারও অপেক্ষা কিছুটা কমে।
শুনো মেয়ে, এবার কিন্তু ঠিকঠাক স্কুল থেকে বিদায় নিবা, বুঝলা? স্কুল থেকে বিদায় নিতে নিতে মনে মনে এই শপথ করবা, তোমাকে বড় হতে হবে, প্রচুর বড় হতে হবে। স্কুল পেরিয়ে কলেজ শেষ করতে হবে, আর কলেজ পেরিয়ে সোজা বিয়ের আসরে। তার মধ্যে তোমাকে প্রচুর বড় হতে হবে। সুগার হুটহাট কথায় মুহূর্তে বোকা চোখে তাকাইতে যেন কথাগুলা তার মাথার উপর দিয়ে গেল, কিছুই বুঝল না। তে নড়চড় নাই। সুগার কথা অবাক হয়ে হা করে তাকিয়ে থাকে সেদিকে। সুগার বিগত দিনে চিনার পর থেকে কখনো এমন খাপছাড়া আচরণ করতে দেখেনি সে, আজই প্রথম। সুগা যে এতটা প্রাণবন্ত জানা নেই তের, কখনো এতটা সময় দেয়নি সুগাকে। তাই হয়তো। বুঝলে মায়াবতী, ডাক্তার হয়েও নিজের রোগে চিকিৎসা করতে পারছি না আমি। তুমি মই রোগী হচ্ছে দিন দিন। আমি ব্যর্থ ডাক্তার, ব্যর্থ আমার এত এত ডিগ্রি সব গেল জলে তলে। ডাক্তার হয়ে রোগী চিকিৎসা করতে গিয়ে নিজেই রোগী উপাধি টানছি বহু মানে। আহা আমার কি তুমি মা অধ্যপতন, এতে কি লজ্জা, কি লজ্জা। তে এবার চোখ বড় বড় করে থাকে সেদিকে। সুগার একের পর এক কথায় কোনো উত্তর বসাতে পারছে না সে। সুগার থেকে জানতে ইচ্ছা করছে কি হয়েছে আপনার ডাক্তার সাহেব, কিন্তু তে সেটা করবে না, কোনোভাবে কোনো ছেলের সাথে কথা বলবে না। কারণ তের খারাপ ভাইয়াটা এবার ফিরে এসেছে দেশে। কাল সুগার সাথে ঘুরতে গেছে বলে আজ রাতে তেকে স্বপ্নে অনেক শাসিয়েছে, নিষেধ করেছে কোনো ছেলের সাথে না গেছতে। তেও আর কোনো কথা বলবে না কোনো ছেলের সাথে, চুপ করে থাকবে সে, দরকার পড়লে মুখে তালা মারবে। তে গাড় ঘুরিয়ে সামনে তাকায়, অপরাধীর মতো হাত চালিয়ে গাড়ির দরজা খুলে বের হয়। সুগা তেকে হুট করে বের হয়ে দেখে দ্রুততার সঙ্গে বলে, আচ্ছা যাও, একটু সুন্দর করে যাও, একটু ভাব বিনিময় করে যাও রোগীর সাথে, এতক্ষণ ড্রাইভার হলাম, একটা ধন্যবাদ তো দাও। না দিব না ধন্যবাদ। কেন শুনি? এই অদমের উপর এত অত্যাচার? বলবো না আমি। জানতো আপনি আপনি আমার স্কুলে দেরি করেছেন, 5 মিনিটের রাস্তাটা 20 মিনিটে আনছেন। এমন রোগী ড্রাইভারকে আমি কখনো ধন্যবাদ দেব না। ঠোঁট কামড়ে হেসে সুগা ওখান থেকে চলে যায়। সুগা নিজের ব্যস্ততার মাঝেও হসপিটাল থেকে 2 ঘন্টার আগে ছুটি নিয়ে এসেছে তেকে ড্রপ করতে স্কুল থেকে। তাড়াতাড়ি করে দ্রুত গাড়ি চালিয়ে তেকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে দুজনেই খুবই চুপচাপ ছিল। তেকে মধ্য রাস্তায় নামিয়ে দেয় সুগা, কারণ সে ফিরে যাবে আবার। এখানে গাড়ি পার্কিং করতে হবে, সামনে কাদামারিতে টইটুম্বুর, বৃষ্টির দিন, গাড়ি ঘোরাতে সমস্যা হবে। এখান থেকে নেমে বাসার ভিতরে যেতে সে গাড়ি পার্কিং করে আসছে 2 মিনিটের ভিতর। তেকে বলে। সুগার কথা অনুযায়ী তে গাড়ি থেকে নেমে সামনে হাঁটা ধরে, কাঁধে ব্যাগ চাপিয়ে বাড়ির সামনে বাগানের রাস্তাটা পার হয়ে ভিতরে প্রবেশ করতে যাবে। সুগার সময়টা দেখে নেয়, তার হাতেও আরো 1 ঘন্টা সময় আছে, একেবারে লাঞ্চ করে তারপর ফিরবে হসপিটালে। তাই গাড়ি পার্কিং করতে যায়। বেজা রাস্তায় তে 2 হাতে নিজের সেলোয়ার 2 পাশ আঁকড়ে ধরে উঁচু করে সাবধানে পা ফেলে ফেলে হাঁটে। হঠাৎ করে পিছনের থেকে বিকট শব্দ কানে আসতে ভয়ে লাফিয়ে ওঠে তে। তাড়াতাড়ি করে পেছনে ঘুরে দেখে ব্রাউন কালারের একটা কুকুরকে কেউ কেউ করে শব্দ করে দৌড়ে আসছে তের দিকে। মুহূর্তে তে চোখ উল্টায়। জিয়ন বাড়িতে বিশাল কুকুরের আমদানি হলো কখন? বাড়িতে তো কখনো কুকুরটা কিছু দেখেনি সে, তাহলে কার এটা? তে ভয়ে উত্তেজিত হয়ে কাঁধের ব্যাগটি ফিরে চিৎকার করে জ্ঞান হারিয়ে প্রাণপণ দৌড় লাগায় সামনে। আপাতত জানটা বাঁচাতে চায় কুকুর থেকে, বাকিটা পরে দেখা যাবে। তের পিছন পিছন কুকুরটি দৌড়াচ্ছে, তারা দুজনেই প্রাণপণ দৌড়াচ্ছে। সে রাস্তার পাশে দাঁড়িয়ে হালকা সামনের দিকে ঝুঁকে বোতল থেকে পানি ঢেলে নিজের চোখে মুখে ছিটাচ্ছে জাংকুক। বিশেষ একটা কাজের জন্য গতকাল মধ্যরাতে বাংলাদেশে আসতে হয়েছে তাকে। 1 ঘন্টা রেস্ট নিয়ে কাল রাতে বের হয়েছিল সে। নিজের কাজটি সম্পন্ন করে মিনিট 5 হলো নিজের বাড়িতে ফিরেছে। এখনো কারোর সাথে তার দেখা হয় নাই। চোখে মুখে পানি ছিটিয়ে হালকা ফ্রেশ হয়ে ভিতরে যাবে। গায়ে কালো পোশাক জড়ানো, কালো প্যান্টের সাথে কালো শার্ট ইন করা, শার্টের 2টো হাত টেনে গোটানো কনুই অবধি। বাম হাতের নিচে কাটা সেটা অনেকগুলা দাগ, অনেকটা সময় আগে কাটায় সেখানটায় রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে। জাঙ্কুকে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সে নিজের কাজে মগ্ন। হঠাৎ করে মেয়েলি চিৎকার কানে আসতেই জাঙ্কুক থামে, বোতলটা চেপে ধরে পেছন ঘুরে তাকায়। ঠিকঠাক সামনে দেখার আগে জাঙ্কুকের চওড়া প্রশস্ত বুকে হামলে পড়ে কেউ। আকস্মিক ঘটনায় জাঙ্কুক নিজের ব্যালেন্স হারিয়ে গিয়ে পড়ে কাদায়।
সাথে সাথে তেও পড়ে জাঙ্কুকের বুকের উপর। এতে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। তের কপাল গিয়ে ঠেকে জাঙ্কুকের ঠোঁটের উপর। অনাকাঙ্ক্ষিতভাবে হওয়া চুমুটির জন্য কেউ প্রস্তুত ছিল না। জাঙ্কুক বিষয়টি বোঝার আগে তে আবারও দ্রুততার সঙ্গে উঠতে চায় জাঙ্কুকের বুকের উপর থেকে, কিন্তু এবার কপাল সহায় হলো না। তের পেছনে দাঁড়িয়ে থাকা কুকুরটি ঘেউ ঘেউ করে উঠতেই তে দাঁড়ায়। মুহূর্তে আবারও কাদায় পা স্লিপ করে সাথে সাথে মুখ থুবড়ে পড়ে জাঙ্কুকের বুকে। এবার কপাল নয়, বরং গাল টেকে যায় জাঙ্কুকের ঠোঁটে। বিষয়টি 2 সেকেন্ডের দীর্ঘ হতেই জাঙ্কুকের শার্টের কলার 2 হাতে আঁকড়ে ধরে তে। এতক্ষণ কিছু না বুঝলেও জাঙ্কুক এবার বেশ বুঝতে পারে কি হয়েছে, কেনই বা মেয়েটি তার বুকে আশ্রয় নিয়েছে। মেয়েটির বোকামির জন্য বাজে পরিস্থিতির শিকার হতে হয়েছে তাকে। অনাকাঙ্ক্ষিতভাবে ফ্রিতে চুমু খাওয়ার কাহিনীও ইতিমধ্যে ঘটে গেছে তার সাথে। জাঙ্কুকের বিরক্তি বাড়ে। মেয়েটি সাপের মতো পেঁচে আছে তার বুকে। জাঙ্কুক মাথাটা উঁচু করে কুকুরটিকে ধমকে সুরে বলে, ডোন্ট শাউট, জাস্ট গো। জাঙ্কুকের ধমকে লেজ গুটিয়ে চুপচাপ বসে পড়ে কুকুরটি। জাঙ্কুক সেদিকে রাগে দিশে তাকাতে মুহূর্তে দৌড়ে চলে যায় কুকুর। মুহূর্তে দুজন কাঁথা থেকে উঠে, গা গিন গিন করে উঠে কাদায়। গায়ে শার্ট জারতে জারতে বেখেয়ালি চোখ পড়ে সামনে। দৃষ্টি ফিরিয়ে নিতে গিয়েও থমকে যায় সেদিকে। কয়েক সেকেন্ড সময় নিয়ে তেকে চেনার চেষ্টা করে। মেয়েটিকে তার চেনা পরিচিত মনে হচ্ছে। কিছুটা সময় নিয়ে আবার তাকে তেকে চিনতে পেরে যেন মুহূর্তে চমকে ওঠে জাঙ্কুক। সাথে সাথে তে শরীরের দিকে দেখে। তে আর ছোটো নেই। তের বাড়ন্ত শরীরে জানান দিচ্ছে সেই কুমারী। সাদা স্কুল ড্রেসটিতে কাদা মাটিতে টইটুম্বর হয়ে আছে। চোখ দুটা স্থির জাঙ্কুকের মুখের দিকে। সব ভুলে হা করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। হয়তো জাঙ্কুকেরও পরিবর্তনটা তের মন নাড়িয়েছে, তাই নিজের ভয়টা এক মুহূর্তের জন্য ভুলে গিয়ে হা করে তাকিয়ে আছে। জাঙ্কুক আগের মতোই লম্বা থাকলেও এখন খানিকটা প্রশস্ত হয়েছে, অনেকটা মোটা হয়েছে। জাঙ্কুকের চড়া বুক যেন আরও চড়া হয়েছে। এই 2.5 বছর চোখে মুখে গম্ভীরতা ভাবটা যেন এবার স্পষ্ট ফুটে উঠেছে। ফর্সা ত্বক যেন আরও উজ্জ্বল হয়ে গেছে। জাঙ্কুক কপাল কুচকালো। তেকে নিজের দিকে হা করে তাকিয়ে থাকতে মুহূর্তে নিজের গায়ে শার্ট জেরে বলে, এখনো স্বভাব চেঞ্জ হয় নাই না? সে আগের মতো রয়ে গেলে। ছেলে দেখলে ডলাডলি ঘেঁষাঘেঁষি করতে মন চাই তোমার? শরীরের দাস এখনো কমে নাই? কমার কথাও না। শরীর পরিবর্তন হচ্ছে। শরীরের জ্বালা মেটানোর জন্য কাউকে না কাউকে তো প্রয়োজন হবে তোমার, তাই না? নষ্টামির জন্য অবশেষে আর কাউকে খুঁজে পেলে না? জাঙ্কুকের কথার মানে বুঝতে পেরে মুহূর্তে ফুফিয়ে কেঁদে উঠেতে মাথা নিচু করে জাঙ্কুকের সামনে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে পড়ে। কোনো কিছুই যে ইচ্ছাকৃতভাবে হয়নি, তারপরও জাঙ্কুক তেকে নষ্টামির উপাধি দিচ্ছে। তে তো কখনোই চায় না জাঙ্কুকের সামনে পড়তে, কিন্তু তার ভাগ্য। তে কেঁদে উঠে আপাতত জাঙ্কুকের থেকে নিজেকে বাঁচাতে চায়, চলে যেতে চায় জাঙ্কুকের চোখের সামনে থেকে, কিন্তু নিরুপায়। জাঙ্কুক সামনে থেকে একা যেতেও ভয় পাচ্ছে। যদি জাঙ্কুক রাগের বসে আঘাত করে, তে কান্নার মধ্যে দিয়ে সুগা দৌড়ে আসে। জাঙ্কুককে চোখের সামনে দেখতে পেয়ে খুশিতে মুহূর্তে জাপটে ধরে সুগা। এবার কাদায় খানিকটা মাখো মাখো হয় সুগা নিজেও। তখনও জাঙ্কুকের রাগান্বিত দৃষ্টি তের উপর। সুগা জাঙ্কুককে জাপটে ধরা অবস্থায় খুশিতে বলে, কোথায় ছিলে তুই? জানিস কতটা টেনশনে ছিলাম আমরা সবাই। নানুমণি তোর নিখোঁজ হওয়াতে অসুস্থ হয়ে পড়ছে। কোথায় ছিলে তমাস তুই? কথাগুলা বলে জাঙ্কুককে ছাড়ে সুগা। সোজা হয়ে দাঁড়িয়ে জাঙ্কুকের হাতে হাত রেখে বলে, তোর ফিরে আসার খবরটা শুনলে নিশ্চিত নানুমণি পাগল হয়ে যাবে খুশিতে। দাঁড়া, আমি ডেকে দিচ্ছি। কথাটা বলে সুগা দাঁড়িয়ে থেকে গাল ছেড়ে পরপর কয়েকবার ডাকে জিনকে। জাঙ্কুকের দিকে চোখ যেতেই বলে, কিরে তোর এই অবস্থা কেন? কাদায় মাখো মাখো হয়ে আসিস যে, পড়ে গেছিস নাকি? হ্যাঁ, পড়ে গেছি। কিছু প্রতিবন্ধীর জন্য রাস্তাঘাটও অনিরাপদ নিষ্কাশন। আহ, যা বলছিস। জীবন জাঙ্কুকে বুঝি নিজের ব্যালেন্স হারায় কখনো কখনো? শুনে শান্তি লাগলো। তা কিভাবে বলি শুনি? তোর প্রতিবন্ধীটাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। কথাগুলো বলতে বলতে থেমে যায় সুগা। পাশে কাদা সরে নিয়ে তেকে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদতে দেখে বুকের ভিতরটা মুহূর্তে মুসর দিয়ে ওঠে। জাঙ্কুককে ছেড়ে সাথে সাথে তের হাত টেনে ধরে উত্তেজিত গলায় বলে, কি হয়েছে তে? কান্না করছে কেন তুমি? পড়ে গেছিলে? ব্যথা পাইছ? দেখাও আমাকে।
জাংকুক সেদিকে তাকিয়ে থাকে, দুজনের ভাব বোঝার চেষ্টা করে। সুগার প্রশ্ন করার মধ্য দিয়ে ততক্ষণে জিন চলে আসে। জাংকুককে দেখে কোনো কিছু চিন্তা না করে খুশিতে জাপটে ধরে। জাংকুক বেঁচে আছে সশরীরে জিনের সামনে। জাংকুক ঠায় দাঁড়িয়ে আছে, চোখে মুখে গম্ভীর ভাব। সুগা আর কোনো প্রশ্ন করতে পারেনি তেকে হঠাৎ জিনের আগমনের জন্য। তের একটা হাত চেপে ধরে পাশে দাঁড়িয়ে পড়ে সুগা। জাংকুক সব কিছু দেখে। তে আর সুগার কাণ্ড। তে জাংকুকের বয়ের সাথে সাথে তার হাতটা ছেড়ে দেয়। জাংকুকের চোখের সামনে থেকে সরে গিয়ে সুগার পিছনে লুকায়। মুহূর্তে সুগার চমকে ওঠে। তেকে নিজের কাছে আশ্রয় নিতে দেখে মুহূর্তে প্রশান্তি ডেয়ে বয়ে যায় সুগার বুকে। সুগা আবার তের হাতটি ধরে ফেলে। ভয় পেও না, আমি আছি তো তোমার কাছে। জাংকুক কপাল কুঁচকে দুজনের হাতের দিকে এক পলক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। জিন কেঁদে চলছে। জাংকুক বিরক্ত হয়। দাদু, দাদুমণি, খিদা লেগেছে আমার, আগে আমাকে খাবার দাও। হাতে সময় খুব কম, সন্ধ্যায় ফিরতে হবে আমাকে। জাংকুকের কথায় চমকে উঠে জিন। আসতে না আসতে আবার ফিরতে হবে কথাটা শুনে আরও কান্নার বেগ বাড়তে থাকে। তোর মাথা ঠিক আছে কুকি? প্রায় 2 বছর পর আসলে বাংলাদেশে। নিজের বাড়িতে অন্তত 2টা দিন থেকে যা, পরিবারের সবাই কত চিন্তা করে। না, তা না করে তুই 2 ঘন্টায় ফিরে যেতে চাচ্ছিস। পরিবার কি তোর কাছে এতটাই মূল্যহীন? কোনো দাম নেই আমাদের? পার্সোনাল কথাবার্তা মোটেও তার পছন্দ না। তুই কোথাও যেতে পারবি না, আমি যেতে দেবো না তোকে কখনো না। এবার থেকে তুই সব কাজ বাংলাদেশ থেকে করবি, আমাদের সাথে এ বাড়িতে থাকবি। মনে আমার খিদা পেয়েছে, কাল রাত থেকে আমি না খেয়ে আসি, তাই আগে আমি খাবো, তারপর লাস্ট 2 ঘন্টা তোমাদের সাথে কাটাবো। 6টায় আমার ফ্লাইট। আমাকে ঠিকঠাক যেতে দিলে সপ্তাহে একবার হলেও কল করে নিজের অবস্থান জানাবো। যদি আমাকে থাকার জন্য জোরাজুরি করো, তাহলে গত 2 বছর কেন যোগাযোগ করবো না তোমাদের সাথে আর কখনো। তার সাথে টানা 5 বছরও বাংলাদেশে আসবো না। বাংলাদেশ আমার অসহ্য লাগে দাদু, তাই বাড়িতে থাকা অসম্ভব। এবার তুমি ঠিক করো, তুমি কি করবে? জিন মুহূর্তে থমকে যায়। যে গাড়তারা মানুষ জাংকুক নিজের কথাতে আটকে থাকবে সেটা খুব ভালো করে জানে, তাই আর কিছুই বলে না। পাশ থেকে সুগা বলে ওঠে, জাংকুক, তোর সমস্যা কি? কি হয় অসুস্থ মানুষটার সাথে 2টা দিন থাকলে? এতটা বেপরোয়া কেন তুই? 2টা দিন সময় হয় না তোর কারোর জন্য? কাউকে হারানোর ভয়ে তোর বুক কাঁপে না? না, কাঁপে না বুক। দুনিয়ার কোনো কিছু হারানোর ভয়ে নেই আমি। মানুষ নিজের প্রয়োজনে বেঁধে একে অপরের সাথে জড়িয়ে সেটা হারানোর জন্য নিজের ভয়কে সৃষ্টি করে। আমার নিজেকে ছাড়া কাউকে প্রয়োজন নেই। আমি বেপরোয়া মনের মানুষ, আর কিছু। বিগত 5 মাস ধরে তে অনেক ডিস্টার্ব। অদ্ভুত কিছু ফিল করছে জীবন বাড়িতে। স্কুলের প্রথম লাভ লেটার রবিন থেকে পাওয়া অ্যাকসেপ্ট করেনি, তবে সেদিনের ঘটনার পর থেকে রবিন ও তার গ্যাংকে দ্বিতীয়বার দেখেনি সেই স্কুলে। তারা কোথায় আছে তাও জানে না। সেকেন্ড লেটার সিনিয়র ভাই একটা দিয়েছিল তাকে, সেটা জাংকুক ভাইয়ের হাতে যাওয়ার পর কি হয়েছিল তাও জানে না সে। তবে তে সুস্থ হয়ে স্কুলে গিয়ে সে সিনিয়র ভাইয়াকে আর দেখেনি কোথাও। আজ পর্যন্ত তের অজানা সে সিনিয়র ভাইটা কোথায় আছে সেটা নিয়ে খোঁজ করেনি কখনো। কিন্তু সেদিনের পর থেকে জাংকুক ভাইয়ার ভয়ে তেও কোনো ছেলেকে নিজের পাশে ঘেঁচতে দেয়নি, গুটিয়ে নিয়েছিল নিজেকে। তবে তার চলার স্বাধীনতা ছিল পরোক্ষভাবে। বাট বিগত 5 মাস ধরে হচ্ছে তার উল্টোটা। স্বাধীনতা তো দূরে থাক, যদি কোনো ছেলে মানুষ নিজ থেকে তের সাথে কথা বলতে যায়, ঠিক তার 2 মিনিটের ভিতর তৃতীয় পক্ষ হয়ে কেউ না কেউ সেখানটায় চলে আসে। ইনিয়ে বিনিয়ে চলে নিয়ে যাবে ঠিকই, কিন্তু দ্বিতীয় দিন সে মানুষটাকে আর চোখেও দেখতে পায় না তে। বাসা থেকে কোথাও যেতেও পারে না। দাদা দাদি কোথাও যেতে দিলে অদ্ভুত কারণে সে আটকা পড়ে। যেমন একদিন শপিং যেতে চাইছিল, মুহূর্তে দেখে শপিংয়ের জিনিসপত্র বাসায় হাজির, আবার তের করা লিস্ট অনুযায়ী। কিন্তু এইসব কিছু কে করে তার জন্য? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কেন করেন? কি চাই তার? কি হবে? তাকে নিজের বন্দিনী বানিয়ে এমন হাজারো প্রশ্ন তের মাথায় দলা পাকিয়ে আসে। বলতে গেলে অনেকটা ভয়ে সে কারোর সাথে এসব শেয়ার করে না, কারণ কারো নজর সবসময় তের উপর থাকে। যাকে বলবে তার যদি কোনো ক্ষতি হয়ে যায়, এই বইয়ে সবসময় তে গুটিয়ে থাকে। তে প্রথম ভাবতো হয়তো সব কিছুই তার দাদুভাই নামজুন করে দেয়, কিন্তু পরে বুঝলো দাদাভাই নয়, অন্য কেউ দেয়।
ডেলিভারি জিনিসপত্র দাদাভাইয়ের অফিসের একজন মেয়ে সেক্রেটারি নিয়ে আসে। পার্সেলগুলা দিয়ে বিনা বাক্যে চলে যায় সবসময়। দাদা মনে করে মেয়েটা তের কথাতে জিনিসপত্রগুলো নিয়ে আসে, কিন্তু তে যে সেই মেয়েটাকে চিনে না তা তারা জানে না। পার্সেল দেওয়া নিয়ে ওনারও চিন্তিত নয়। এই মনে করতো দাদাবা হয়তো নিজ থেকে তার জন্য এসব করতো, কিন্তু 5 মাসে আজ বুঝতে পারলো দাদাভাই তার জন্য কখনো এসব অর্ডার করে না, বরং অবশেষে তিনি তেকে নিজ থেকে জিজ্ঞাসা করলো পার্সেলে কি আছে, কি আনিয়েছে। নেন্সির সাথে শপিংয়ে না গিয়ে কেন ঘরে বসে অনলাইনে অর্ডার করে। তে নামজনের কথায় চমকে যায়। তের কাছে তো কোনো ফোন নাই, ফোনের কোনো কিছু সম্পর্কে তের জানা নাই। সবচেয়ে বড় কথা হলো তের জন্য ফোন শব্দটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই জীবন বাড়িতে। সেখানে সে অনলাইনে কীভাবে অর্ডার দেবে? নামজন ভেবেছিল নেন্সির ফোন থেকে অর্ডারগুলা করে, তাই ওনার প্রশ্ন করা, কিন্তু বিষয়গুলা ভীষণভাবে দোলা পাকে আসে তের মাথায়। এতদিন ধরে কার পার্সেল রিসিভ করছিল তে, আর কে বা তাকে এত লিস্ট অনুযায়ী পার্সেলগুলো পাঠাতো? সব কিছু দুমাশা ছিল তের কাছে। তের হাত আবারও থামে। এই সব কিছুতে একটা ডায়েরিতে লিখছে। সে কারোর সাথে যখন শেয়ার করতে পারছে না, কি করবে আর? ডায়েরি খুলে নিচ থেকে এসব কিছু লেখে। আবারও গুটি অফ করে ডায়েরির পাতায় কঠিন হাতে শুধালো, আমি জানতে চাই অদ্ভুত মানুষ আপনি কে? হয় আপনি আমার সামনে আসুন, নয়তো আমাকে ডিস্টার্ব করা বন্ধ করুন। আমি ডিস্টার্ব হচ্ছি? আপনি নয় ডিস্টার্ব, আপনি অদ্ভুত সব আপনার কাজ। স্বাধীনতা চাই আমাকে যেতে দিন। আমি বন্দী হতে চাই না কারো হাতের, আপনারও না। কথাগুলো লিখে তাড়াতাড়ি করে নীল ডায়েরিটা বন্ধ করে বাজ করে তুলে রাখে ড্রয়ারে। অদ্ভুত মানুষের কথা কাউকে বলতেও পারছে না সে, মনের মধ্যে কচকচ করছে ভীষণ। তে মনে মনে সিদ্ধান্ত নেয় সে নিজের বাড়িতে বেড়াতে যাবে। সেখান থেকে এসে জিনকে সব কিছু জানাবে, তার আগে না। এই মুহূর্তে বললে জিন তাকে আজ যেতে দেবে না। তেকে নিজের বাড়িতে বেড়াতে যেতে নাও যেতে পারে। তে সেফটির কথা ভেবে তাই তে চুপ থাকার সিদ্ধান্ত নেয়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাড় ঘুরিয়ে থাকায় নিজের রুমে দেয়াল ঘড়িটার দিকে সময়টা দেখে নিয়ে বিছানায় উঠে বসে। রাত 11টা। সে কাল তাদের বাসায় যাবে, নিজের পরিবারের কাছে। এবার ঠিকঠাক যেতে পারলে হলো। 2 মাস ধরে ডেট হচ্ছে যাবে বলে, কোনো না কোনো কারণে তে আটকা পড়ে আছে। কয়েকবার রেডি হয়ে যেতে পারে। 2 দিন ঢাকার মধ্যে রাস্তা থেকে ফেরত এসেছে অদ্ভুত কিছু কারণগুলো দুয়াশা। তাই কাল নামজুন নিজে গিয়ে দিয়ে আসবে তেকে, রেখে আসবে তে নিজের বাড়িতে কয়েকদিন থেকে আবার আসবে। তে ঘুমিয়ে পড়ে। একটা সময় নিয়ে ঢাকার জ্যামে আটকে আছে নামজুনা তের গাড়িটা। সামনে কয়েকটি সারিবদ্ধভাবে ট্রাক, সিএনজি, অটোরিকশা নিঃশব্দে থামানো, কিন্তু তারপরও গন্ডগোলের প্রচণ্ড শব্দ আসছে তাদের কানে। মনে হচ্ছে রাস্তায় কোনো ভয়ানক টাইপের ঝামেলা চলছে। বিরক্তিতে চোখ মুখ কুচকে আসে নামজনের। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার এটাই সোজা রাস্তা, কিন্তু এখানে গন্ডগোল থামার নামই নেই। উল্টো জ্যাম বাঁধিয়ে বসে আছে সবাই। জ্যাম এতটা যে এখান থেকে গাড়ি ঘুরে পিছনে ফিরে যাওয়াটাও বন্ধ। নামজনকার বিরক্তি নিয়ে আবারও বাহিরের দিকে তাকায়। কড়া রোদে খাঁকা করছে সবকিছু। 12টা বাজে। অসহ্যকর পরিস্থিতি। চোখ মুখ কুচকে বিরক্তিতে বলে ওঠে, এই রাস্তায় তো জ্যাম লাগার কথা না, তারপরও আজকে জ্যাম লেগে বসে আছে কেন? দেখো তো এগিয়ে সামনে কি হয়েছে? এতটা গন্ডগোল কিসের? সামনে এভাবে জ্যামে আটকে বসে থাকলে আজ সারাদিনও মনে হয় ব্রাহ্মণবাড়িয়াতে পৌঁছাতে পারবো না। নামজনের কথায় ড্রাইভার গাড়ি থেকে বের হয়। নামজুন সেদিকে এক পলক তাকে বিরক্তিতে বলে। নামজুন দেখে তে গাড়িতে ঘুমিয়ে আছে। অনেকটা সময় জ্যামে আটকে থাকায় ঘুমিয়ে পড়ছে সে। ড্রাইভার আসতেই নামজুন আবার ড্রাইভারকে বলে ওঠে, তুই গাড়িতে থাক, আমি যাচ্ছি সামনে। পরিস্থিতি বেশি খারাপ হলে আমি তোকে ফোন করব। তেকে নিয়ে সোজা বাসায় চলে যাবি। আজ আর ব্রাহ্মণবাড়িয়া যাওয়া হবে না, কিন্তু ফোন না দেওয়া অবধি আমার অপেক্ষায় করবি, কেমন? জি স্যার। তিনি বিকট শব্দ কানে আসতেই বুক দরফরিয়ে উঠে বসে তে। তাড়াতাড়ি করে চোখ খুলে দেখে কিছু লোক গাড়িতে হকি স্টিক দিয়ে লাগাতার আঘাত করছে ভেঙে ফেলার জন্য। বোঝা যাচ্ছে সন্ত্রাসীরা হামলায় পড়ছে চারপাশে। তে ভয়ে আতঙ্কে বিচলিত হয়ে ওঠে। তাড়াতাড়ি করে সিট থেকে নিচে বসে পড়ে থরথর করে কেঁপে ওঠে। এমন ভয়াবহ পরিস্থিতির সাথে তে পূর্ব পরিচিত নয়। মুহূর্তে ঘাম ছুটে যায় কপাল বেয়ে। তে একটু মাথা উঁচু করে দেখে তার দাদুভাইও নাই, ড্রাইভারও নাই, কেউ নেই।
তে ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি করে দরজা খুলে দৌড়ে পালায়। সাধারণ মানুষরা সবাই ছোটাছুটি করছে, গাড়িতে দাও দাও করে আগুন লাগছে, অনেকগুলা গাড়ি সবাই জ্বালিয়ে দিচ্ছে। চারিদিকে কয়েকটা সন্ত্রাসী ছেলে হঠাৎ তেকে দেখে ফেলে। শালা এই মায়ে মানুষ কই আসলে এতক্ষণ, তাড়াতাড়ি দল শালিরি পালিয়ে যেতে না যেন না পারে। কথাটা শুনে তে দৌড়তে থাকে সামনে। দৌড়াতে দৌড়াতে একসময় দুর্বল হয়ে তে পড়ে যায়। শরীর নিস্তে আসে ক্রমশ, দুর্বল চোখের পাতা টেনে করে রাখছে তে কোনো রকম। কতক্ষণ করে রাখতে পারবে তার জানা নাই, শুধু জানে আজ তার জীবনের শেষ দিন, শেষ মুহূর্ত। ছেলেগুলা হঠাৎ তে সামনে চলে আসে আর বলে, এ দেখ মালটা হেভি জুস, কাঁচা মাল মনে হচ্ছে, দুনির দুলালি হইব মনে হয়। আদর সোহাগ দিয়া বড় করছে, গায়ে ফুলের টুকাও দেয় নাই, দেখিস না নাদুস নুদুস। তাই আমরাও দিব না, আমরাও আদর দিব এটারে। কিছুক্ষণ মজা লইয়া ল, আগে মালটার সাথে তারপর মারা যাইব। শালা গায়ে নাদুস নুদুস বাদ দেখা শরীরে কাটা দিয়েছে আমার। এ মায়েরে চিপাই নিয়ে চল, গায়ে জ্বালা মিটাই আগে তুল। কথাগুলা বলে বিচ্ছিরি হাসে ওই ছেলেগুলা। বাকিরা সম্মতি জানায় ছেলেটির কথায়। কিন্তু মায়াটারে নিয়ে কোথায় যাইব? চারপাশে তো ইনুদের লোকজন আছে, সতর্ক না থাকলে আমাদের উপর হামলা পড়বে যে কোনো সময়। তাই সবাই একসাথে মায়ের সাথে যাওন যাইব না, একে একে যাইতে হইব। সমস্যা নাই, বাকি যখন পাইছি জ্বালা মিটানো যাইবে একে একে। আগে মালটারে কোনো গাড়িতে ঢুকা, পরে একজন একজন করে কাম সারমু। বাকিরা বাহিরে দাঁড়াই পাহারা দিবি। এখন চল। কথা শেষে আরো একজন এগিয়ে এসে তের হাত টেনে ধরল, দস্তাদস্তি করে টানতে লাগলো তেকে। তে গলা ফাটায়, বয়ে চিৎকার করে ডাকে নামজনকে। কিন্তু নিরুপায়, আশেপাশে তেকে সাহায্য করার মতো কেউ নাই, সবাই নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত, এদিক ছুটে পালাচ্ছে। তের চিৎকারে রাগান্বিত হয় সন্ত্রাসী দল, উন্না টেনে মুখ বাঁধতে চায়। তের উন্নায় হাত দিতে টেনে ধরতে মুহূর্তে কেউ ঝাঁপিয়ে পড়ল সন্ত্রাসীদের উপর। রাস্তায় উল্টো মুখ থুবড়ে পড়ে সন্ত্রাসীরা, তেও পড়ে তাদের পাশে। হঠাৎ আক্রমণের প্রস্তুত ছিল না তারা, আকস্মিক ঘটনায় কেউ বুঝতে পারেনি। চোখ ঘুরে তাকাতে ততক্ষণে তেকে টেনে তুলে ড্রাইভার দ্রুততার সঙ্গে তেকে নিয়ে দৌড় লাগালো সামনে। নামজনকে খুঁজে না পেয়ে ফিরে আসতেই আটকা পড়েছিল ড্রাইভার। ততক্ষণে চারপাশ সন্ত্রাসীটা হাবড়া পড়েছিল। কৌশলে নিজেকে বাঁচিয়ে তেকে খুঁজতে গিয়ে দেখলো তে সন্ত্রাসীদের হাতে, তাই কোনো কিছু চিন্তা না করে ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। কিন্তু আর পারে না, সন্ত্রাসীরা ড্রাইভারকে মেরে দুর্বল বানিয়ে দেয়। আফামনি আগে আপনি দৌড়ান, আপনাকে বাঁচাতে হবে। কথা পরে শোনা যাবে, সন্ত্রাসীরা আমাদের পেছনেই আসতেছে। পা চালিয়ে দৌড়ায় ড্রাইভার আর তে। ভয় উত্তেজনায় বুক কাঁপছে তাদের। গায়ের পিঙ্ক চুড়িদার জামাটা গেমে জপজপ হয়ে লেপটে আছে শরীরে। তের মাথার পিছনে আঘাত করা গাঁট বেয়ে রক্ত গড়াচ্ছে পিঠের উপর। কপাল কেটে গেছে, রাস্তায় মুখ থুবড়ে পড়ায়, চোখে মুখে বিধ্বস্ত নাজেহাল অবস্থা। তারপরও প্রাণপণে দৌড়াচ্ছে ড্রাইভারের সাথে, কিন্তু তা তো কপালে সইল না। সন্ত্রাসীদের হাতে রকি স্টিক ছুটে মারায় রাস্তায় উল্টে পড়ল ড্রাইভার। সামলে নিয়ে আবার দৌড়ায়। ততক্ষণে ড্রাইভার চিৎকার করে, থামবেন না আপামনি, থামবেন না, দৌড়ান আপনি। আমার কিছু হবে না, ওরা আমাকে নয় আপনার ক্ষতি করতে চায়। প্লিজ আল্লাহর ওয়াস্তে সামনে দৌড়ে যান, সামনের মানুষজন আছে, কেউ না কেউ আপনাকে ঠিকই বাঁচাবে এদের হাত থেকে। চাচা আপনি যান, আমার কথা ভাববেন না, ওরা আমাকে নয় আপনাকে ধরবে, যান। এলোমেলোভাবে দৌড়াতে দৌড়াতে মূল হামলার স্পটে চলে আসে তে। এবার চারপাশে মারামারি কাটাকাটি চলছে দক্ষ হাতে। চারিদিক থেকে চিৎকার, হুঙ্কার, রক্তারক্তি অবস্থা। তের গা গোলায়, শরীর থরথর করে কাঁপছে, দুর্বল হয়ে আসছে চোখের পাতা। পা দুটো থেমে যায় আপনা আপনি। হয় জায়গায়, চোখে ভাসে পরিচিত এক মুখের ভয়ানক হিংস্রতা দেখে। পরিচিত মুখটিকে দক্ষ হাতে ছুরি চালাতে দেখে একের পর এক দেখলেও মানুষটাকে সবজি কাটার মতো মানুষকে আহত করে রাস্তায় ফেলতে। সেই পরিচিত মুখটির শরীরে অসংখ্য রক্তের ছিটার দাগ, অ্যাশ কালারের শার্টটিতে রক্তে ভিজে কালো হয়ে গেছে। তে এসব দেখে ঠায় দাঁড়িয়ে আছে। আজকের এই পরিস্থিতিটা তের মাথায় ব্যাপকভাবে আঘাত আনছে। যে কোনো সময় জ্ঞান হারাবার উপক্রম। দুর্বল শরীরে কোনো রকম চোখ টেনে খুলে অস্পষ্ট স্বরে ডাকলো সেই পরিচিত মানুষটাকে, মিস্টার বিলেন। জাংকুক দক্ষ হাতে ছুরি চালাতে ব্যস্ত, স্বরের ডাকটা যেন কানে কম্পন তুলল তার। ছুরি চালানোর মধ্যে দিয়ে বেকেয়ালি চোখ পড়ে পাশে, সাথে সাথে চমকে ওঠে তেকে দেখে। শরীরে কাটা দিয়ে ওঠে।
তের এরূপ চেহারা দেখে। জাংকুক বেকারি হতে সামনের মানুষটা আঘাত করে বসলো জাংকুকের বাহুতে। তীব্র আঘাতে খানিকটা ছিটকে ঝুঁকে পড়ে সামনে, তারপরও জাংকুক অনল। তের শরীরের এমন বিধ্বস্ততা দেখে জাংকুক থমকে যায়। জাংকুক তেকে এই মুহূর্তে মোটেও আশা করেনি এখানে। এই মেয়ে এখানে কেন? কি হয়েছে? মেয়ের সাথে রক্ত? কেউ আঘাত করেছে? জাংকুক শক্ত হয়ে আসে। বুঝতে পারে তের কিছু একটা হয়েছে। তেকে দেখে জাংকুক থমকে থাকা ফেসটা হিংস্রতা থেকে আরো হিংস্র হয়ে ওঠে মুহূর্তে। রাগে শক্ত করে চেপে ধরে হাতে থাকা ছুরিটাকে। সামনের মানুষটা আঘাত করতে আসার আগে দক্ষ হাতে ছুরিটা বসায় তার গাড়ে। ছিটকে দূরে পড়ে যায় লোকটা। এতক্ষণে পেছন পেছন দৌড়তে দৌড়তে ওই সন্ত্রাসীরা আবার তেকে ধরে ফেলে। শালি, আমাদের না দৌড়ালে এতক্ষণে বাসরটা হয়ে যেত। মার খাওয়ার পর তেজ কমলো না। ইচ্ছে তো করছে এখানে মেরে ফুটে ফেলতে, কিন্তু তাও পারছি না। আগে বাসর করবো, তারপর শালিরে মেরে মাটি চাপা দেব। এস চল, শালিরে তুলে আনে সবাই। বাসর কথার কথা পরে চিন্তা করিস, পরিস্থিতি ভালো না। আমরা অন্য এরিয়াতে চলে আসছি, যে কোনো সময় বিপদ হতে পারে। চল কেটে পড়ি। জাংকুক তখনও স্বাভাবিক অবস্থায় বিষয়গুলা করছে, যেন কোনো মজার সিন চলতেছে এই মুহূর্তে তার সামনে। সেটা সে মনোযোগ সহকারে উপভোগ করছে। কোনো হেলদুল নেই। জাংকুক তের সামনে উপস্থিত হয়। সন্ত্রাসীরা হঠাৎ করে জাংকুককে দেখে বরকে যায়। ভয়াত্ম চোখ নিয়ে তাকিয়ে থাকে। জাংকুক হঠাৎ বলে ওঠে ঠান্ডা কণ্ঠে, মারবি? মা, মেরে ফেলে এই মেয়েকে। এই মেয়ে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই মেয়ে আমার কথা শুনে না, শুধু জানে আমার অবাধ্য হতে। আমার অবাধ্য হতে হতে আজকে এখান অবধি পর্যন্ত চলে আসছে। নিজের হাল বেহাল বানিয়ে ফেলছে অলরেডি। তুই জানিস এই নারীকে এখানে বিধ্বস্ত অবস্থায় দেখে আমার অবস্থাটা কেমন হয়েছে? তুই জানবি কিভাবে? আমি তো বলিনি তোকে। দেখ, তাকিয়ে এই নারীর চেহারার দিকে, এক্ষুনি বেহুশ হয়ে পড়বে। তুই বল, আমি এই নারীকে নিয়ে কি করব? এই নারী আমার কথা শুনে না। আমি আর পারছি না। তাই তুই এই নারীকে মেরে দে। যা, শেষ কর কাহিনী। রুজ টুজ প্যারা আর ভালো লাগে না। যা, মেরে ফেল। জাংকুকের এমন কাপছাড়া কথায় মুহূর্তে শুকনো ডুব গেলে সবাই। তারা এতটা বুঝতে পারছে গ্যাংস্টার জিওন জাংকুকের সাথে এই মেয়ের গভীর কোনো সম্পর্ক আছে। জাংকুকের অধিকার বোধের কথাটা স্পষ্ট। তারা ভুল জায়গায় হাত বাড়িয়েছে। মৃত্যুটা এবার নিশ্চিত। জাংকুক ঠান্ডা মাথায় আবার বলে ওঠে, নে শুরু কর, মেরে ফেল একে। এই মেয়েকে মেরে ফেল। তুই মেরে ফেল, নয়তো আমি মেরে ফেলবো তোকে। তুই এই অবাধ্য নারীকে মেরে ফেললে আমি বাঁচি। এমনি তো এই নারী আমার বহু সমস্যার কারণ। জাংকুকের কথা এবার আরো ভয় পেয়ে যায় সন্ত্রাসীরা। গ্যাংস্টার জাংকুক যে ঠান্ডা মাথায় তাদেরকে এই মেয়ের গুরুত্বটা তার জীবনে কতটা সেটা বোঝাচ্ছে, তা তারা হারে হারে বুঝতে পারছে এই মুহূর্তে। হারামির বাচ্চারা, এতক্ষণ লাগে একটা মেয়ে মানুষকে মারতে? আমার সময় নষ্ট করছিস তোরা। নে, মারতে যখন পারবি না তো নিজেরাই মরেবার। শালার হারামির বাচ্চারা, এই ক্ষমতা নিয়ে আসিস বাসর করতে? ও আবার জীবন জাংকুকের অবাধ্য নারীকে? ছি, নে এবার কর বাসর, সোজা রাস্তার কুকুরের পেটে গিয়ে। এই বলে জাংকুক তাদেরকে জোরে জোরে মারতে থাকে।